ঘরে হালকা আলো ছড়িয়েছিল। জানলার পর্দা আধখোলা ছিল এবং বাইরে থেকে আসা মন্দ বাতাস কামরার নিস্তব্ধতাকে ছুঁয়ে যাচ্ছিল। দেওয়ালে টাঙানো ছবির সামনে মনোরাম বা যাদরাম জি দাঁড়িয়েছিলেন। কাঁপতে থাকা হাত, ঝুঁকে পড়া কোমর আর ক্লান্ত চোখ। তিনি দীর্ঘক্ষণ ছবির দিকে তাকিয়ে রইলেন। ছবিতে কান্তাজি হাসছিলেন, ঠিক তেমনি যেমন তিনি সারা জীবন ছিলেন, শান্ত, সহনশীল আর শুদ্ধ মনে সবার খেয়াল রাখা মানুষ। মনোরামজি কান্তার ছবির সামনে হাত জোড় করে ধীর স্বরে বললেন, তুই চলে গেলি, কিন্তু তোকে ছাড়া এখানে আমার কি হাল হয়েছে। তুই যদি থাকতি তবে এসব দেখে কেঁপে উঠতি। তোর ছেলেরা আজও তেমনই আছে, নিজের স্ত্রীদের গোলাম। তারা যা বলে এরা তাই করে। তাদের কোনো চিন্তা নেই যে তাদের বাপ বেঁচে আছে না মরে যাচ্ছে। কোনো খোঁজ খবর নেই, কোনো আপনজন নেই। মনোরামজির গলা ধরে এলো, চোখে জল ছিল আর ঠোঁট থরথর করে কাঁপছিল। কিছুক্ষণ তিনি চুপ হয়ে গেলেন, কিন্তু তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। তারপর তিনি নিজেকে একটু সামলে নিলেন। কান্তার ছবির দিকে তাকিয়ে ধীর গলায় বললেন, কিন্তু তুই চিন্তা করিস না। তুই আমার থেকে যে কথা নিয়েছিলি আমি তা অবশ্যই পূরণ করব। আর এখন তো মনে হচ্ছে আমিও খুব তাড়াতাড়ি তোর কাছে আসছি। তারপর সেখানে দীর্ঘক্ষণ বসব, অনেক কথা বলবো, যেমন আগে বলতাম। এতটুকু বলে তিনি চেয়ারে ধীরে ধীরে বসে পড়লেন। তখনই হঠাৎ কাশির একটি তীব্র দমক এলো আর তিনি পাশে রাখা জলের গ্লাসের দিকে তাকালেন। কিন্তু ওঠার মতো শক্তি যেন আর অবশিষ্ট ছিল না। শুধু একটি ছবি হাসছিল আর একজন বৃদ্ধ বাবা একাকিত্বের ভারে ভেঙে পড়ছিলেন। অন্যদিকে রান্নাঘরে অর্চনা হালুয়া বানাচ্ছিল। ড্রয়িং রুম থেকে কপিল, যে অফিসের জন্য তৈরি হচ্ছিল, রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, আরে অর্চনা, আজ পিতাজিকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ওষুধ আনিয়ে দিও। জানো তো, কাল পাশের বাড়ির গীতা কাকিমা দেখা হয়েছিল, বলছিলেন তোমরা তোমাদের বাবাকে ওষুধ কেন দাও না, সব সময় কাশতে থাকেন। অর্চনা মুখ না তুলেই হালুয়া নাড়তে নাড়তে জিজ্ঞেস করল, আচ্ছা, তারপর তুমি কি বললে? কপিল হেসে জবাব দিল, আমিও বেশ শুনিয়ে দিয়েছি। বললাম, আপনাদের কি বেশি জানা আছে যে আমরা বাবাকে ওষুধ দিই কি দিই না? আপনি নিজের ঘরের খেয়াল রাখুন আর অন্যদের ঘরে উকি দেওয়া বন্ধ করুন। অর্চনা হালুয়ায় কাজু দিতে দিতে বলল, খুব ভালো জবাব দিয়েছ। আর শোনো, এই ওষুধ খাওয়ানো আমার দ্বারা হবে না। তোমার ভাই মনোজকে বলে দাও, ওই যেন নিয়ে যায়। আমার তো আজ এমনিতেও মায়ের বাড়ি যেতে হবে। অর্চনার সরাসরি মানা করে দেওয়ার পর কপিল নাস্তা করতে বসে পড়ল। প্লেটে পরোটা রাখতে রাখতে সে ঘড়ির দিকে তাকাল। তখনই মনোজও কামরায় এলো। টাই ঠিক করতে করতে বলল, বৌদি, আমাকেও তাড়াতাড়ি চা দিয়ে দাও। আজ অফিসে মিটিং আছে আর যদি ঠিক সময় না পৌঁছাই তবে বসের কথা আজ আবার শুনতে হবে। কপিল তার দিকে তাকিয়ে বলল, আমি তো ভাবছিলাম তোকে বলবো আজ ছুটি নিয়ে পিতাজিকে হাসপাতালে নিয়ে যা, কিন্তু তুই যদি যাচ্ছিস তবে নীনাকে বলে দে ও যেন নিয়ে যায়। তখনই পেছন থেকে নীনার আওয়াজ এলো, দাদা, আমার থেকে তো আপনি এই আশা রাখবেন না। আমার তো সরকারি হাসপাতালের নাম শুনলেই বমি পায়। তার কথা শুনে কপিল কিছু না বলে চায়ের শেষ চুমুক দিল আর চেয়ার থেকে যেমনই উঠিল অমনি মনোরামজি, যিনি রাতেও ঠিকমতো কিছু খাননি, ধীরে ধীরে নিজের ঘর থেকে বাইরে এলেন। কপিলের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বললেন, বাবা, কিছু খাওয়ার আছে কি? বৌমাকে বলে দিস আমাকেও যেন দেয়, খুব খিদে লেগেছে। তার গলায় ক্লান্তি ছিল না, ছিল একটি আশা। কিন্তু কপিল কিছু বলার আগেই রান্নাঘর থেকে অর্চনা বলে উঠল, পিতাজি, খুশবু আসতে না আসতেই আপনার খিদে পেয়ে যায়। এই বুড়ো বয়সেও আপনার জিভের কত লোভ, ভাবা যায় না। এক মুহূর্তের জন্য ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। মনোরামজি থমকে দাঁড়িয়ে রইলেন। তারপর তিনি কপিলের দিকে তাকালেন। হয়তো ছেলের থেকে আশা ছিল যে সে কিছু বলবে, কিছু বোঝাবে বা বউকে শাসন করবে। কিন্তু কপিল নিজের স্ত্রীর কথা কাটার বদলে উল্টে নিজের বাবার দিকে তাকিয়ে বলল, পিতাজি, আপনি নিজের বয়সের তো একটু খেয়াল রাখুন। আর তাছাড়া আপনার ওষুধের জন্য আমার কাছে টাকা নেই। এই বয়সে একটু কম খেলে ভালোই হবে। কথা বলে সে ল্যাপটপ ব্যাগ কাঁধে নিল, দরজা খুলল আর পেছনে না তাকিয়েই ঘর থেকে বেরিয়ে গেল। মনোজ চুপচাপ চায়ের দুচুমুক দিয়ে কিছু না বলে উঠে চলে গেল। তার মুখে কোনো অনুশোচনা ছিল না, কোনো সহানুভূতি ছিল না। ছিল শুধু এক পরিষ্কার ইশারা, আমার কাছে কোনো আশা রাখবেন না। একজন বাবা সেখানেই দাঁড়িয়ে রইলেন। দৃষ্টি ছিল দরজার দিকে। তার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল।
কিন্তু মন সেই সম্পর্কের খোঁজ করছিল যা হয়তো এই ঘরে কোথাও অবশিষ্ট ছিল না। সেই মুহূর্তে রান্নাঘর থেকে অর্চনা বাইরে এলো। তার হাতে একটা প্লেট ছিল, যাতে দুটি শুকনো পোড়া রুটি আর আগের রাতের বেঁচে যাওয়া ডাল ছিল। অর্চনা প্লেটটি বাড়িয়ে দিয়ে বলল, এই নিন, কাল রাতের রুটি আছে, নষ্ট হয়নি, খেয়ে নিন। আপনার জন্য আমি এখন আবার উনুন জ্বালাবো না। এটুকু বলে সে চলে গেল। মনোরমজি এসব শুনে অবাক হলেন না, কারণ এটি এখন তার প্রাত্যহিক জীবনের অংশ হয়ে গিয়েছিল। অপমান, অবজ্ঞা আর শুষ্ক ব্যবহার, এটাই ছিল এখন তার জীবন। তিনি ধীরে ধীরে চেয়ারে বসলেন, কাঁপতে থাকা হাতে রুটি তুলে নিলেন, আর রাতের সেই ডালের দিকে তাকিয়ে দেখলেন তাতে কিছুটা ফেনা মতো দেখা যাচ্ছিল। কিন্তু খিদে খুব বেশি ছিল। তিনি রুটির টুকরো করে তাতে ডোবাতে লাগলেন, আর এভাবেই খেতে লাগলেন, যেন খিদে এখন আর স্বাদ চায় না, শুধু পেট ভরতে চায়। রুটির প্রতিটি গ্রাস তার গলা দিয়ে যেন এক একটি প্রশ্ন হয়ে নামছিল। তিনি মনে মনে ভাবছিলেন, বুড়ো বাবা মায়ের কি এই হালই হয়? এখনও তিনি খাবার খাচ্ছিলেন, তখনই অর্চনা ফিরে এসে বলল, এই জলের বোতল রেখে দিলাম, এখন আমাকে বিরক্ত করবেন না। আর হ্যাঁ, এই প্লেট আপনি ধুয়ে রেখে দেবেন, আমি এঁটো বাসন সিঙ্কে দেখা একদম পছন্দ করি না। তারপর সে ঘুরে নিজের ঘরে চলে গেল। সে চলে যাওয়ার পর আবার সেই নিস্তব্ধতা ছেয়ে গেল। শুধু একজন বৃদ্ধ বাবা চেয়ারে বসে ঠান্ডা রুটি খাচ্ছিলেন আর ভাবছিলেন যে সত্যিই কি তিনি তার ছেলেদের মানুষ করতে কোথাও কোনো ভুল করে ফেলেছিলেন। খাওয়া শেষ করে মনোরঞ্জি কাঁপতে থাকা হাতে প্লেট তুললেন। কদম এতটাই ধীর ছিল যেন তার শরীরে শক্তিই নেই। রান্নাঘরে গিয়ে তিনি প্লেট সিঙ্কে রাখলেন আর ধুতে লাগলেন, কিন্তু হাতে এখন আগের মতো জোর কোথায়? প্লেট বারবার হাত থেকে পিছলে যাচ্ছিল। কিন্তু তিনি কাঁপতে থাকা হাতে প্লেট আর বাটি দুই ধীরে ধীরে ধুয়ে সাবধানে একপাশে রেখে দিলেন। তারপর ক্লান্ত পায়ে নিজের ঘরে ফিরলেন। চেয়ারে বসতেই তিনি গভীর নিঃশ্বাস নিলেন। চোখ কোথাও দূরে তাকিয়েছিল, কিন্তু মাথায় শুধু একটাই কথা বাজছিল, কিভাবে, শেষ পর্যন্ত কিভাবে আমি কান্তার শেষ ইচ্ছা পূরণ করব? ভাবতে ভাবতে তার চোখ ভারী হয়ে এলো, আর কখন তিনি ঘুমিয়ে পড়লেন তা নিজেও বুঝতে পারলেন না। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে এমন কারোর সাথে হয় না, কিন্তু সত্যি এটাই যে আমাদের চারপাশে, আমাদেরই সমাজে এমন হাজার হাজার বৃদ্ধ বাবা মা আছেন যাদের নিজেদের সন্তানরাই শুধু বোঝা মনে করে। এমন এক মাগনা লটারি, যা টাকা তারা পিতার মৃত্যুর সাথে সাথেই পেয়ে যাবে, আর এই লোভে তারা নিজেদেরই বাবা মায়ের সাথে চাকরের চেয়েও খারাপ ব্যবহার করে। মনোরমজি পুরো জীবন নিজের পরিবার আর সন্তানদের সামলাতে কাটিয়ে দিলেন। নিজের প্রতিটা ইচ্ছা, প্রতিটা স্বপ্ন বিসর্জন দিলেন, কিন্তু আজ তার দুই ছেলের তার সাথে কোনো সম্পর্ক ছিল না। বড় বউ অর্চনার ব্যবহার তো আপনারা দেখলেনই, আর ছোট বউ নীনা, সে তো এই ঘরে থেকেও যেন এই ঘরের অংশ ছিল না। নিজের ঘর থেকে কখন বেরোত, কখন রান্না করত, কখন ফিরে যেত, কেউ কিছু জানতে পারত না। সূর্য ডুবুডুবু ছিল। জানলা দিয়ে আসা সোনালি রশ্মি কামরার দেওয়ালে এক হালকা বিষণ্ণতা ছড়িয়ে দিচ্ছিল। ঘড়িতে 5:30 বেজেছিল যখন হঠাৎ মনোরমজির ঘুম ভাঙল। তিনি চোখ খুললেন, আর যেন কেউ মনের ভেতর থেকে এক উত্তর দিয়ে দিল। তিনি হালকা হাসির সাথে কান্তাজির ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, ধন্যবাদ কান্তা, স্বপ্নের মাধ্যমেই হোক না কেন, শেষ পর্যন্ত তুই আমাকে বলেই দিলি এখন কি করতে হবে। বন্ধুরা, শেষ পর্যন্ত কি ছিল সেই স্বপ্ন? কান্তাজি তার স্বামীকে স্বপ্নে কোন রাস্তা দেখিয়েছিলেন? চলুন জানি। পরের দিন সকালে সূর্যের আলো জানলা দিয়ে ভেতরে আসছিল, কিন্তু মনোরমজির ঘরে এক অন্যরকম চাঞ্চল্য ছিল। তার চোখে ক্লান্তির সাথে সাথে এক অদ্ভুত চমক ছিল, যেন কোনো ভারী বোঝা নামানোর সময় এসে গেছে। তিনি ফোন তুললেন আর নম্বর মেলালেন। ওপাশ থেকে যেমনই হ্যালো আওয়াজ এলো, মনোরমজি বললেন, বিনোদ বাবা, একটু ঘরে আয় তো, এক জরুরি কাজ আছে। তার গলায় গাম্ভীর্যও ছিল আর আপনত্ব। বিনোদ তার পুরনো বন্ধু রামলালজির ছেলে ছিল, যাকে তিনি ছোটবেলা থেকেই চিনতেন। মনোরমজি মুন্নিকে আগেই বলে রেখেছিলেন, দেখ মা, আমার সাথে কেউ দেখা করতে এলে সরাসরি আমার ঘরে নিয়ে আসবি। মুন্নি সেই ঘরে ঝাড়ু পোছা আর সাফাইয়ের কাজ করা পরিচারিকা ছিল, কিন্তু বৃদ্ধ মালিকের কাছে সে ছিল মেয়ের মতো। দুপুরের সময় ছিল। মুন্নি হলে ডাস্টিং করছিল, তখনই ডোরবেল বাজল। সে দরজা খুলল তো সামনে কোট প্যান্ট পরা, হাতে নথিপত্রের বান্ডিল নিয়ে এক যুবক দাঁড়িয়েছিল। মুন্নিকে দেখেই সে বলল, আমি মনোরমজির সাথে দেখা করতে চাই। মুন্নি তাকে সরাসরি মনোরমজির কাছে নিয়ে গেল। মনোরমজি বিছানায় বিশ্রাম করছিলেন। কামরায় পৌঁছে বিনোদ তার পা ছুঁয়ে প্রণাম করে বলল,
আঙ্কেল একই হাল করে রেখেছেন নিজের। তার গলায় চিন্তা ছিল। কিছু না বাবা, শুধু বয়সের দোষ। মনোরামজি হেসে বললেন। তারপর মুন্নির দিকে তাকিয়ে বললেন, ধন্যবাদ মা, এখন তুমি গিয়ে নিজের কাজ করো। মুন্নি যেই কামরা থেকে বেরোল, নীনা যেসব দেখছিল সে তৎক্ষণাৎ তার হাত ধরে আটকাল। কি রে মুন্নি, কাকে রেখে এলি ওই বুড়োর ঘরে? কি ছিল ওটা? নীনা প্রশ্ন ভরা স্বরে জিজ্ঞেস করল। মুন্নি নিজের হাত ছাড়িয়ে নিয়ে জবাব দিল, আরে আমি কি জানি কে? বাবুজি বলেছিলেন কেউ এলে তাকে সরাসরি ওনার ঘরে নিয়ে যেতে, তাই আমি রেখে এলাম। তার কথা শুনে নীনা বলল, আচ্ছা এখন বেশি কথা বলিস না, কাজ কর নিজের। মুন্নি যেতেই নীনার মুখে কৌতূহলের হালকা ঢেউ খেলে গেল। কি ওনার শ্বশুরের ঘরে? আর কি কথা বলতে এসেছে? ওদিকে ভেতরে বিনোদ চেয়ারে বসেছিল। মনোরামজি বললেন, বাবা বিনোদ, ও কালতির কাজ কেমন চলছে? বিনোদ শ্রদ্ধার সাথে বলল, সব আপনার আশীর্বাদ, ভালোই চলছে। মনোরামজির মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। বাবা বিনোদ, আমি তোকে এখানে এক বিশেষ কাজে ডেকেছি। আমার সময় এখন ঘনিয়ে এসেছে, আর আমি চাই তুমি আমার সমস্ত সম্পত্তির জন্য একটি উইল, ইচ্ছাপত্র তৈরি করো। বিনোদ কোনো প্রশ্ন না করেই রাজি হয়ে গেল। ঠিক আছে, বলুন আপনি আপনার উইলে কি লেখাতে চাইবেন? ধীরে ধীরে কিন্তু পরিষ্কার শব্দে তিনি নিজের সব কথা বিনোদকে বোঝালেন। বিনোদ নিজের ব্রিফকেস থেকে কাগজ আর পেন বের করে লিখতে লাগল। মনোরামজি প্রতিটা শব্দ, প্রতিটা লাইন ভেবে চিনতে বলতে থাকলেন, যেন কোনো আমানত সঁপে দিচ্ছেন। কিছুক্ষণ পর বিনোদ পেন থামাল আর মাথা তুলে বলল, আঙ্কেল, আপনি কি পুরোপুরি নিশ্চিত? আমি উকিল হিসেবে নয়, আপনার পুরনো বন্ধুর ছেলে হিসেবে সরাসরি জিজ্ঞেস করছি। মনোরামজি হালকা হাসলেন। হ্যাঁ বাবা, অনেক ভেবেচিন্তেই এসব করছি। তারপর তিনি টেবিল থেকে একটা খাম তুললেন আর বললেন, বাবা, যখন সব শেষ হয়ে যাবে তখন এই চিঠিটা ওদের অবশ্যই দিও। বিনোদ গুরুত্বের সাথে মাথা নাড়ল। জি, আপনি যেমন বলেছেন তেমনই হবে। ওরা দুজন যখন কথা বলছিল তখনই দরজা খুলল আর নীনা ভেতরে এলো, হাতে চায়ের ট্রে নিয়ে। আরে পিতাজি, আপনার মেহমান এসেছে আর আপনি জানালেনও না, চা জল পর্যন্ত জিজ্ঞেস করলেন না। নিন, চা নিন। মনোরামজি হঠাৎ চমকে উঠলেন। এখানে কিভাবে এলো? নীনা কামরার চারদিকে চোখ বুলিয়ে নিল, আর তখনই বিনোদের হাতে রাখা ফাইলের দিকে তার নজর পড়ল। সে যেমনই একটু কিছু পড়ল, অমনি বিনোদ তড়িঘড়ি ফাইল বন্ধ করে দিল, যেন কোনো রহস্য বাইরে আসার আগেই কাগজে বন্দি করে ফেলা হলো। মনোরামজি বুঝে গিয়েছিলেন নীনা এখানে শুধু কি চলছে তা দেখতে এসেছে। তিনি নিচু স্বরে বললেন, ধন্যবাদ বৌমা, নাও বিনোদ, তুমি চা খাও। নীনা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, তারপর আর কিছু না পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে আসার সময় তার মুখে এক হালকা হাসি ছিল, আর হাঁটা চলায় অদ্ভুত এক তাড়া, যেন সে এইমাত্র কোনো বিশাল রহস্যের হদিশ পেয়েছে। নিজের ঘরে পৌঁছেই সে তৎক্ষণাৎ মনোজকে ফোন করল আর হড়বড় করে বলল, আপনি জানেন পিতাজি নিজের উইল লেখাচ্ছেন, আর তাতে আপনারা দাদার নাম আছে। মনোজ অবাক হয়ে বলল, তুমি কি বলছ? তুমি কিভাবে জানলে এসব? নীনা তাকে সব কথা বিস্তারিত জানাল। কিছুক্ষণ মনোজ চুপ থেকে বলল, কিন্তু পিতাজির যাওয়ার পর তো সব আমাদেরই হতে চলেছে, তবে এই উইল কেন? তার মনে হালকা সন্দেহ দানা বাঁধছিল। তখনই নীনা সহজ সুরে বলল, আরে ওনার হয়তো মনে হচ্ছে ওনার যাওয়ার পর দুই ছেলে পাছে ঝগড়া করে, তাই সমান ভাগে ভাগ করে দিচ্ছেন। মনোজ আবার জিজ্ঞেস করল, তুমি নিশ্চিত জানো যে উনি লিখেছেন সব আমাদের নামে হবে? নীনা আত্মবিশ্বাসের সাথে বলল, আমি বেশি তো পড়তে পারিনি, কিন্তু আমার বাজ পাখির মতো নজর এটা অবশ্যই পড়েছে যে তাতে লেখা ছিল, আমি মনোরাম জ্যোতিরাম কর্মকার পূর্ণ সুস্থ মনে ও বিবেকে এই উইল তৈরি করছি। এর অধীনে নিজের পুরো সম্পত্তি বা ঘর আর দিল্লির খান মার্কেটের 4টি দোকান আমার দুই ছেলে কপিল আর মনোজকে সমান ভাগে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি। ব্যাস, এতটুকুই আমি পড়েছিলাম। তারপর ওই উকিল ফট করে ফাইল বন্ধ করে দিল। কিন্তু এতেই তো পরিষ্কার হয়ে যায় যে এই ঘর আর ওই দুটো দোকান আমাদের ভাগে আসতে চলেছে। মজা এসে গেল। আর দেখো পিতাজিও কত দয়ালু, যাকে বড় দিদি ঠিকমতো খাবার পর্যন্ত দেয় না তাকেও সমান ভাগ দিচ্ছেন। মনোজ ফোনের ওপাশ থেকে ব্যঙ্গ করে বলল, তুমিই বা কোনটা দাও? নীনা রেগে গিয়ে বলল, আপনি চুপ করুন, আর আজ ভালো কিছু নিয়ে আসবেন। নীনার কথা তখন চলছিলই, আর ওদিকে ঘরের ভেতর মনোরামজি আর বিনোদের সব কাজ শেষ হয়ে গিয়েছিল। বিনোদ কাগজগুলো আরেকবার দেখল, পেন তুলে বলল, আচ্ছা আঙ্কাল, এখন আপনি এই কাগজগুলোতে সই করে দিন। মনোরামজি কোনো দ্বিধা ছড়াই বিনোদের দেখানো জায়গায় নিজের স্বাক্ষর করে দিলেন। তারপর পেন টেবিলে রেখে হালকা শ্বাস নিলেন, যেন কোনো ভারী বোঝা কাঁধ থেকে নামিয়ে দিলেন।
বিনোদ ফাইলটি সাবধানে গুছিয়ে নিল, চেয়ার থেকে উঠে হেসে বলল, তাহলে আমি আসছি, নিজের খেয়াল রাখবেন প্লিজ। মনোরামজি মাথা নেড়ে আশীর্বাদের সুরে বললেন, হ্যাঁ বাবা, ভালো থেকো। সন্ধে নামছিল, আকাশে হালকা সোনালি আভা বাকি ছিল। অর্চনা নিজের বাপের বাড়ি থেকে ফিরে যেমনই ঘরে ঢুকল, হলে নীনা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। নীনা তাকে দেখেই উৎসাহে হাত ধরে বসিয়ে দিল। আরে দিদি শোনো, আজ যা হলো না তুমি ভাবতেও পারবে না। তারপর সে দুপুরের পুরো কাহিনী একটা একটা করে অর্চনার কানে ঢেলে দিল। অর্চনার চোখ চকচক করে উঠল, ঠোঁটে চওড়া হাসি ফুটে উঠল। সে খুশি হয়ে বলল, বাহ আমার লক্ষ্মী, যা তুই তো কামাল করে দিয়েছিস। আমি তো কবে থেকে এটাই ভাবছিলাম যে পিতাজি যদি ভাগ না করে চলে যান তবে অকারণে আমাদের মধ্যে তিক্ততা তৈরি হবে। আজ তুই আর উনি তো মনটাই খুশি করে দিলে। সে হাসতে হাসতে উঠল আর খুব সোহাগ করে বলল, দেখ আজ ওনার জন্য বানাবো স্পেশাল পানির আর তোর জন্য মিষ্টি পায়েস। দুই যা নিজেদের মধ্যে খুশির রঙে ডুব দিচ্ছিল, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না, বন্ধুরা, গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ মোড় এখনও বাকি। কারণ নীনা কাগজে যা দেখেছিল তা পুরো সত্যি ছিল না। উইলের কিছু পাতা এখনও খোলা বাকি ছিল। শেষ পর্যন্ত কি লেখা ছিল উইলে? চলুন জানি গল্পের পরবর্তী অংশে। রাতের খাবার তৈরি ছিল, সবাই ডাইনিং টেবিলে বসেছিল, কিন্তু মনোরমজি তখনও নিজের ঘরেই ছিলেন। কপিল অনিচ্ছা সত্ত্বেও বলল, তুমি তো বললে আজ পিতাজির জন্য স্পেশাল রান্না করবে, কি হলো, উনি এলেন না? অর্চনা কোনো জবাব দিল না, শুধু চুপচাপ চেয়ার থেকে উঠল আর ওনার ঘরের দিকে এগিয়ে গেল। দরজা হালকা খোলা ছিল। ভেতরে ঢুকতে ঢুকতে বলল, পিতাজি আসুন, আজ আপনার জন্য পনিরের তরকারি বানিয়েছি। কিন্তু বিছানায় শুয়ে থাকা মনোরমজির চোখ বন্ধ ছিল, শরীর ঢিলেঢালা, মুখে এক অদ্ভুত শান্তি, যেন কোনো বিশাল বোঝা থেকে মুক্ত হয়ে গেছেন। অর্চনা প্রথমে ওনাকে নাড়ানোর চেষ্টা করল, তারপর ঘাবড়ে গিয়ে নাকের কাছে হাত নিয়ে নিঃশ্বাস পরীক্ষা করল। শ্বাস থেমে গিয়েছিল, শরীর বরফের মতো ঠান্ডা ছিল। পরের মুহূর্তেই তার চিৎকার ঘরের নিস্তব্ধতা চিড়ে দিল। কপিল, মনোজ আর নীনা ডাইনিং টেবিল থেকে হন্তদন্ত হয়ে ঘরে পৌঁছল। কি হয়েছে অর্চনা? মনোজ হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল। অর্চনার স্বর এখন নিচু ছিল, কিন্তু তাতে গভীর আতঙ্ক ছিল। পিতাজি আর নেই। এ কি বলছ? কপিল অবিশ্বাসে দাঁড়িয়ে রইল। মনোজ ঝুঁকে পিতাজির নাড়ি আর শ্বাস পরীক্ষা করতে লাগল। তারপর খুব ধীরে বলল, দাদা, বৌদি ঠিকই বলছে, পিতাজি চলে গেছেন। তার মুখে হালকা বিষণ্ণতা ছিল, কিন্তু কপিলের মুখে কোনো ভাবান্তর ছিল না, যেন এই খবরে তার কিচ্ছু যায় আসে না। তখনই নীনা ঠান্ডা হাসির সাথে তীরের মতো কথা ছড়ল, বাহ, আজই উইল সই করলেন আর আজই। মনোজ চোখ রাঙিয়ে তাকাতেই সে চুপ হয়ে গেল। তখনই কপিল বিরক্ত হয়ে বলল, এখন অফিস থেকে ছুটি নিতে হবে, স্যালারি কাটবে আলাদা, আর তার ওপর এখন এই খরচ। মনোজ পাল্টা বলল, দাদা, একটু তো লজ্জা করো, পিতাজি তোমার জন্য এত বড় সম্পত্তি রেখে গেছেন, আর তুমি? তুই বেশি সাজিস না, কপিল রেগে বলল। তুইও বা ওনার কতটুকু খেয়াল রেখেছিলি? প্রতিটা কথায় মুখ ভার করে বেরিয়ে যেতিস। উনি প্রপার্টি দিয়েছেন কারণ এটা আমাদের হক। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। তখনই অর্চনা বলল, ব্যাস করো, এখন পিতাজি চলে গেছেন তো আমাদের এসব করতেই হবে। সবাইকে খবর দিতে হবে যে পিতাজি আর নেই। আর হ্যাঁ নিনা, একটু কান্নাকাটির অ্যাক্টিং করে নিস, নিজের ঘরে বসে থাকিস না। সেই রাতেই আত্মীয় স্বজন আর জানাশোনাদের খবর দেওয়া হলো, আর 10 দিনের মধ্যে সমস্ত শ্রাদ্ধশান্তি শেষ করে অস্থির বিসর্জন দিয়ে দেওয়া হলো। একাদশ দিনটি রবিবার ছিল। কপিল আর মনোজ ঘরেই ছিল যখন নীনা বাইরে থেকে ফিরল। তার হাতে বড় বড় ব্যাগ ছিল, যাতে খাবার দাবারের জিনিস ভর্তি ছিল। এসব কি? মনোজ অবাক হয়ে জিজ্ঞেস করল। আরে এত কোটি কোটি প্রপার্টির মালিক হয়েছি, পার্টি তো বানতা হ্যায়। নীনা হাসতে হাসতে বলল। ভেতর থেকে অর্চনাও এলো। ভালো করেছিস, তাড়াতাড়ি চলে এসেছিস। কেউ দেখলে তো আবার কথা উঠবে যে বাপের যাওয়ার 10 দিনও হয়নি আর এরা পার্টি করছে। অর্চনার কথা শুনে নীনা বলল, না দিদি, কেউ দেখেনি, এখন চলো আমরা 4 জন মিলে আনন্দ করি। সবাই রাজি হল। মিউজিক সিস্টেমে নিচু সুরে গান বাজতে লাগল। টেবিলে হরেক রকমের খাবার সাজানো হলো। হাসি ঠাট্টার মাঝে 4 জন নিজের নিজের গ্লাসগুলো ভরতে লাগল। তখনই দরজার ঘণ্টি বাজল। নীনা প্রথমে ভেতর থেকে উকি দিয়ে দেখল, তো সে চমকে গেল আর বলল, আরে সব জিনিস লোকাও তাড়াতাড়ি। তারপর গিয়ে সে দরজা খুলল এবং মুখে মিথ্যে বিষণ্ণতা নিয়ে বলল, আরে আপনি আসুন আসুন ভেতরে। কপিল তাড়াতাড়ি মিউজিক বন্ধ করল। অর্চনা তড়িঘড়ি করে খাওয়া দাওয়ার জিনিসপত্র গুছিয়ে নিল। দরজা দিয়ে বিনোদ ভেতরে এলো এবং ধীরে ধীরে বলল, আমি আপনার বাবার কথা জানতে পারলাম, ভাবলাম সব কাজ মিটে যাওয়ার পর আপনাদের সাথে দেখা করি। কপিল না জানার ভান করে বলল, জি বলুন, কি কাজে এসেছেন? বিনোদ দীর্ঘশ্বাস ফেলে বলল,
এটা আপনার বাবার উইল। তিনি যাওয়ার আগে এটি বানিয়ে নিয়েছিলেন, যাতে ওনার সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা না থাকে। চারজনের চোখ উজ্জ্বল হয়ে উঠল, যেন ক্ষুধার্ত নেকড়ে তার শিকার দেখতে পেয়েছে। মনোজ বলল, আসুন বসুন। বিনোদ ধীরে ধীরে সোফায় বসল এবং নিজের ব্যাগ থেকে কিছু নথিপত্র বের করে টেবিলে রেখে বলল, এটা আপনাদের বাবার উইল। দাঁড়ান, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। কপিল চট করে বলল, না না, কোনো ব্যাপার না, আমরা দেখে নেব। কিন্তু বিনোদ মাঝপথেই বলল, আমার এটা পড়ে শোনানো খুব জরুরি, তবেই আপনারা বুঝতে পারবেন যে আগে আপনাদের কি করতে হবে। চারজন একে অপরের দিকে তাকাল। তারপর মনোজ বলল, ঠিক আছে, আপনি বলুন, আমরা শুনছি। বিনোদ উইল খুলল এবং পড়তে লাগল, আমি মনোরাম জ্যোতিরাম কর্মকার পূর্ণ সুস্থ মনে ও বিবেকে এই উইল তৈরি করছি। এর অধীনে নিজের পুরো সম্পত্তি, এই ঘর আর দিল্লির খান মার্কেটের 4টি দোকান আমার 2 ছেলে কপিল আর মনোজকে সমান ভাগে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি। এটুকু শুনে সবার মুখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু এর পরের লেখা শুনতেই চারজনের চোখ কপালে উঠল। কিন্তু আমার 2 ছেলেকে আমার সব সম্পত্তি পাওয়ার জন্য কিছু শর্ত পালন করতে হবে। শর্ত নম্বর 1, আমার 2 ছেলের মধ্যে কেউই এই পৈতৃক বাড়ি বিক্রি করতে পারবে না। শর্ত নম্বর 2, ঘর আর দোকান তখনই তাদের কাছে থাকবে যখন তারা দুজনেই প্রতি বছর তাদের মায়ের মৃত্যুবার্ষিকী পুরো বিধিবিধান মেনে পালন করবে এবং তাতে অন্তত 20 জন গ্রামবাসীকে ভোজন করাবে। শর্ত নম্বর 3, এই সব সম্পত্তি তখনই তাদের নামে হবে যখন তারা আমার রাজস্থানের বন্ধু শ্রী রাম প্রকাশজির অনুমতি নিয়ে আসবে। রাম প্রকাশজির দস্তখত আর অনুমতির পরেই এই সব সম্পত্তি আমার ছেলেদের নামে করা হবে। যদি কোনোভাবে আমার ছেলেরা বা বৌমারা 2 মাসের মধ্যে রামপ্রকাশজির অনুমতি আনতে ব্যর্থ হয়, তবে আমার এই সব সম্পত্তি অনাথ শিশুদের আর বৃদ্ধাশ্রমের নামে করে দেওয়া হবে। এটা শুনতেই কপিল রেগে গেল। এসব আপনি কি বলছেন? মনোজও উঠে দাঁড়িয়ে বলল, এটা সত্যি হতে পারে না। বাবা, আমাদের সাথে এমন করবেন না। এখন নিজের বাড়ির জন্যই অন্য কারুর অনুমতি নিতে হবে। তখনই অর্চনা আর নীনা একসাথে বলে উঠল, হতে পারে আপনি মিথ্যে বলছেন, আর বাবা এমন কোনো উইল বানাননি। বিনোদ শান্ত স্বরে বলল, এটা একদম সত্যি। আপনাদের বাবা সব নথিপত্রে নিজের সই করেছেন। আপনারা এটাকে কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। তখনই নীনা আঠাৎ বলল, আর যদি আমরা আপনার কথা না মানি? তার কথা শুনে বিনোদ দৃঢ় গলায় বলল, তবে আপনাদের আগামী 5 দিনের মধ্যে এই বাড়ি আর সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আপনাদের বাবার নামে থাকা কোনো জিনিসের ব্যবহার আপনারা করতে পারবেন না। অর্চনা হঠাৎ সোফায় লুটিয়ে পড়ল আর মাথায় হাত দিয়ে কাঁদতে লাগল। হে ভগবান, এ কেমন দিন এলো! কি ভেবেছিলাম আর কি হয়ে গেল! 4 জন ছেলে বউ স্তব্ধ হয়ে গেল। ঘরে গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল। বিনোদ রামপ্রকাশজির ঠিকানা একটি ছোট কাগজে লিখে তাদের হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। যাওয়ার সময় তার মুখে একটা মৃদু হাসি ছিল, যেন সে মনের ভিতর থেকে চাইছিল যে এমন ছেলে বউদের তাদের কৃতকর্মের শাস্তি হোক। আর সেই মুহূর্ত এখন খুব কাছে চলে এসেছিল। বিনোদ চলে যাওয়ার পর ঘরের পরিবেশ হঠাৎ ভারী আর অস্বস্তিকর হয়ে গেল। কপিল রাগের সাথে মনোজের দিকে তাকালো। সব তোর জন্য হয়েছে, তুই বলছিলি উকিলকে বসিয়ে শুনে নিস, দেখলি তো ফল। মনোজও গলা চড়িয়ে বলল, আরে আমি কি করলাম? বাবা নিজেই এসব শর্ত রেখেছিলেন, আমি তো শুধু শোনার কথা বলেছিলাম। নীনা মাঝখানে বিরক্ত হয়ে বলে উঠল, এখন আমাদের কোনো অচেনা বুড়োর সামনে হাত পাততে হবে, লজ্জা হওয়া উচিত। অর্চনা তিতা কটাক্ষের সাথে বলল, ব্যাস, শুধু মেয়েদেরই দোষ দিতে হবে তো তোমাদের? বাবাকে খুশি করার সুযোগ ছিল, তখন তো সবাই নিজেরটা নিয়ে ব্যস্ত ছিলে। কপিল বিরক্ত হয়ে কথা কাটল, এখন পুরনো হিসেব খুলো না, ভাবো আগে কি করতে হবে। তখনই মনোজ ঠান্ডা স্বরে বিড়বিড় করল, ভাবব কি? এখন তো মাথাই কাজ করছে না। কিছুক্ষণ তর্ক এভাবেই চলল, তারপর যেন ক্লান্ত হয়ে সবার শব্দ শেষ হয়ে গেল। 2 ভাই আর তাদের স্ত্রীরা নিজের ঘরে চলে গেল আর ঘুমের বাহানা করে চুপ হয়ে রইল, কিন্তু মনের ভেতরের অস্থিরতা কাউকে ঘুমাতে দিল না। পরদিন সকালে জানলা দিয়ে হালকা রোদ উকি দিচ্ছিল। মনোজ কপিলের ঘরের দরজা খটখটাল। কপিল ঘুমন্ত চোখে দরজা খুলল। মনোজ গম্ভীর আর দৃঢ় গলায় বলল, দাদা, এখন আর কোনো রাস্তা নেই, আমাদের ওই রামপ্রকাশের কাছে যেতেই হবে, আর যে কোনো মূল্যে আমাদের প্রপার্টি ফেরত আনতে হবে। কপিল দীর্ঘশ্বাস ফেলল এবং মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি আর অর্চনাও সারারাত এটাই ভাবছিলাম। তুই আর নীনা তৈরি হলে আয়, আমরাও আসছি। কিছুক্ষণের মধ্যেই 4 জন হলে এলো। কোনো কথা না বাড়িয়ে তারা ব্যাগ প্যাক করল আর বেরিয়ে পড়ল। রামপ্রকাশজি রাজস্থানের একটি ছোট গ্রাম সুজনগড়ে থাকতেন।
প্রায় 7-8 ঘন্টার লম্বা পথ পাড়ি দেওয়ার পর জায়গায় জায়গায় লোকেদের থেকে রাস্তা জিজ্ঞেস করতে করতে তারা অবশেষে রামপ্রকাশজির ঘরের সামনে পৌঁছে গেল। কপিল দীর্ঘশ্বাস ফেলল, যেন বড় এক ধাপ পার করে এলো। দরজা খুলতেই সামনে এক লম্বা চওড়া মজবুত গড়নের লোক দাঁড়িয়েছিল। বয়স প্রায় 60-65 বছর, সাদা কুর্তা পায়জামা, ঘন কালো সাদা গোক আর মুখে কঠোরতার ছাপ। সে চুপচাপ তাদের ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে থাকল। তারপর গম্ভীর গলার আওয়াজে বলল, এসো, আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম। কপিল আর মনোজ এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। অর্চনা হালকা ঝুঁকে কপিলের কানে ফিসফিস করে বলল, দেখো বাপু, বেশি সময় নিও না, একে টাকার লোভ দেখিয়ে অনুমতি নিয়ে নি। কিন্তু কপিল কিছু বলার আগেই রামপ্রকাশজির আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হল, আজ থেকে তোমরা সবাই আগামী 25 দিন এখানেই থাকবে। আমার নিয়মে থাকতে হবে, আমার বলা হিসেব মতো খাওয়া দাওয়া করতে হবে, আর আমি যা বলবো তাই করতে হবে। যদি আমার একটা কথাও এড়ানোর চেষ্টা করো তবে নিজের প্রপার্টি থেকে হাত ধুয়ে বসবে। আর মনে রেখো, আমাকে টাকার লোভে কেনা যাবে না। তোমাদের বাবা মনোরামজি আমার খুব ভালো বন্ধু ছিলেন, আর ওনার শেষ ইচ্ছা আমি যে কোনো মূল্যে পূরণ করব। কিছুক্ষণ রামপ্রকাশজি তাদের ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, তারপর ঠান্ডা স্বরে বললেন, তোমাদের জন্য ঘর তৈরি আছে, ক্লান্ত হয়ে গেছে, যাও বিশ্রাম করো। রাতের খাবারের জন্য ঠিক 8টার সময় নিচে আসবে, নয়তো খাবার পাবে না। ওনার গলায় এমন কঠোরতা ছিল যে চারজনের মুখে অবাক হওয়া, রাগ আর অস্বস্তি পরিষ্কার ফুটে উঠল। ঘরে পৌঁছতেই অর্চনা আর নীনা নিজেদের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। অর্চনা ফুঁসে উঠে বলল, এ কোথায় এসে ফাঁসলাম আমরা? তোমার বাবা মরার পরেও শান্তি নিতে দিল না। নীনাও বিরক্ত হয়ে বলল, আর এই বুড়ো রামপ্রকাশ না জানি নিজেকে কি ভাবে, চেহারা দেখলেই মনে হয় কত রাগী। তখনই কপিলও বিড়বিড় করল, কি অভদ্রতা এটা, যেন আমরা অতিথি নই, কয়দি। কপিল মাথা নিচু করে তাদের কথা শুনতে থাকল। তারপর ক্লান্ত গলায় বলল, এখন খুব ক্লান্তি লাগছে, তোমরা 3জন বিরক্ত করো না, ঘুমোতে দাও। আর হ্যাঁ, 8টার সময় জাগিয়ে দিও, নয়তো খাবার পাবো না। কিন্তু বন্ধুরা, কারোর বিন্দুমাত্র ধারণা ছিল না যে আগামী 25 দিনে আসলে কি হতে চলেছে। এখন এমন কিছু হতে যাচ্ছিল যা তাদের ভাবনার বাইরে ছিল। রাত 8টা বেজে গিয়েছিল। কপিল, মনোজ আর তাদের স্ত্রীরা ধীরে ধীরে নিচে নামল। রান্নাঘরে রামপ্রকাশজি একাই রান্না করছিলেন, না কোনো চাকর, না কোনো স্ত্রী সন্তান। তাদের দেখেই রামপ্রকাশজি বললেন, নিচে বসে পড়ো। নীনা মুখ বাঁকিয়ে জবাব দিল, নিচে কেন? এখানে ডাইনিং টেবিল নেই নাকি? আমি সোফায় বসে খাব। সবার নজর হঠাৎ তার দিকে ঘুরে গেল। পরিবেশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। তখনই রামপ্রকাশজি ঠান্ডা স্বরে বললেন, এখানে নিচেই বসে খায়, ঘরে কোনো সোফা ফোফা নেই, আর থাকলেও তোমাকে অন্য কোথাও খাওয়ার অনুমতি নেই। যদি সমস্যা হয় তবে এখনই নিজের ঘরে যেতে পারো। অর্চনার সাথে সাথে মাঝখানে বলে উঠল, না না, আমাদের কোনো সমস্যা নেই, আমরা এখানেই বসে যাচ্ছি। সবাই নিচে বসল। কিছুক্ষণ পর রামপ্রকাশজি খাওয়ার থালা দিলেন। এক বাটি জলের মতো ডাল, একটা পেঁয়াজ আর ঠান্ডা শুকনো পোড়া রুটি। এটা দেখে কপিলের মুখের রং বদলে গেল। এ কি, এটা কেমন খাবার? আমি খাবো না, আমি বাইরে থেকে খেয়ে নেব। সে রেগে দাঁড়িয়ে গেল। মনোজও উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমাদের কি ভেবেছেন? আমরা কোনো ভিখারি নই যে এমন খাবার খাবো। রামপ্রকাশজি না ঘাবড়ে নিজের জায়গায় বসে রইলেন এবং আয়েশ করে নিজের খাবার খেতে থাকলেন। ওনার থালায় টাটকা গরম রুটি আর পনিরের তরকারি ছিল। এটা দেখে কপিল আর মনোজের রাগ আরও বেড়ে গেল। রামপ্রকাশজি শান্ত গলায় বললেন, খেতে হলে খাও, নয়তো দরজা খোলা আছে, যেতে পারো। কিন্তু মনে রেখো, আমার অনুমতি ছাড়া এক পাও এখান থেকে বাইরে রাখলে নিজের প্রপার্টি থেকে হাত ধুয়ে বসবে। নীনা চেঁচিয়ে উঠল, আরে কিন্তু আপনি দেখুন তো ঠিকই, এটা ডালের থেকে বেশি জল, আর এমন বাসি রুটি কেউ কিভাবে খেতে পারে? রামপ্রকাশজি তার দিকে না তাকিয়েই বললেন, খায় মানুষ, বেঁচেও থাকে। আমার এক বন্ধু ছিল দিল্লিতে, বেচারা বড়ই অভাগা ছিল। দুইটে ছেলে আর বৌমা থাকা সত্ত্বেও দিনে একবারও ঠিকঠাক খাবার জুটত না তার। তিনি কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, এখন তোমরা হয় খাও, নয়তো ঘুমিয়ে পড়ো, কিন্তু সকালে ঠিক 7টার সময় সবাই নিচে চলে আসবে, নয়তো ধাক্কা দিয়ে বের করে দেব। কপিলের রাগ এখন তুঙ্গে ছিল। সে কিছু না বলে ওপরে চলে গেল। মনোজ, নীনা আর অর্চনাও যাওয়ার উপক্রম করছিল। তখনই পেছন থেকে রামপ্রকাশজির আওয়াজ এলো, 1 মিনিট, এই যে খাবার রাখা আছে, যদি না খাও তবে বাইরে কুকুরদের খাইয়ে দাও, আর প্লেট গ্লাস ভালো করে ধুয়ে রেখো, আমি ঘুমাতে যাচ্ছি। ভেতরে ভেতরে দাঁত কিড়মিড় করতে করতে মনোজ খাবার একটা থলেতে ভরল আর বাইরে চলে গেল। ওদিকে নীনা রান্নাঘরে বাসন ধুতে ধুতে বলল, দিদি, মনে হয় এই লোক আমাদের এত সহজে আমাদের হক দেবে না। আমার তো খুব খিদে লেগেছে, আর ওই বুড়ো সব পনির একাই খেয়ে নিল। অর্চনা তাকে সান্ত্বনা দিল, তুই চিন্তা করিস না, কোনো না কোনো সমাধান নিশ্চয়ই বেরোবে, কিন্তু আজ তো না খেয়েই ঘুমাতে হবে।
মনোজ ফিরে এসে বলল, খাবার দিয়ে এসেছি, এখন ওপরে যাচ্ছি। দাদার মেজাজ খারাপ আছে, তাই চেষ্টা করো ওপরে নিজেদের বকবক বন্ধ রাখতে। কিছুক্ষণ পর নীনা আর অর্চনাও সব কাজ সেরে ওপরে চলে গেল। রাত গভীর হচ্ছিল। যেমনই অর্চনা আর নীনা ঘরে ঢুকল, কপিলের রাগ ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, এসব তোমাদের ভুল। যদি তোমরা বাবাকে ঠিকমতো খাবার দিতে বা ওনার খেয়াল রাখতে, তবে আমাদের সাথে আজ এসব হতো না। সারা দিন ধরে আমরা কিছুই ঠিকমতো খাইনি, আর এখন রাতেও। অর্চনাও নাটকীয় ঢঙে বলল, বাহ বাহ, সব দোষের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে। আরে নিজে কখনো নিজের বাবার সম্মান করেছিলে কি? যদি কখনো ওনার শরীরের খেয়াল রাখতে, তবে এই দিন দেখতে হতো না। এসেছেন বড় আমাকে বোঝাতে। মনোজ আর নীনা তাদের দেখছিল, কিন্তু বেশি কিছু বলার সাহস পেল না। মনোজ ধীরে বলল, দাদা, এখন এসব নিয়ে ঝগড়া করে কোনো লাভ নেই। আমাদের ঘুমিয়ে পড়া উচিত। সকালে 7টার সময় তৈরি হয়ে নিচে পৌঁছাতে হবে। জানি না কাল কোন নতুন পাহাড় ভেঙে পড়বে আমাদের মাথায়। কপিল একমত হল এবং চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। অর্চনাও মুখ বাঁকিয়ে নীনার সাথে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মনোজ আর নীনা দুজনেই দীর্ঘশ্বাস ফেলল, তারপর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে সূর্য উঠে গিয়েছিল। 4 জন ঠিক 7টার সময় নিচে নেমে এলো। রামপ্রকাশজি আগে থেকেই চেয়ারে বসেছিলেন। তাদের আসতে দেখে তিনি বললেন, কি ব্যাপার? একদম সময় তৈরি 4 জন। যদি আগে এত আজ্ঞাবহ হতে, তবে এই দিন দেখতে হতো না। 4 জনের দৃষ্টি লজ্জায় নত হয়ে গেল। রামপ্রকাশজি বললেন, যাই হোক, সরাসরি কাজের কথায় আসি। তোমরা জানো, আমার অনুমতি ছাড়া তোমাদের বাবার জমি জায়গা তোমরা পাবে না। আর আমি তোমাদের অনুমতি দেব, কিন্তু তার আগে তোমাদের 2টো কাজ পুরো করতে হবে যা আমি দেব। যদি তোমরা এই কাজ কোনো চুরি আর কারচুপি ছাড়া পুরো করো, তবে আমি তোমাদের প্রপার্টি হাসি মুখে দিয়ে দেব। কিন্তু যদি আমার বিন্দুমাত্র সন্দেহ হয় যে তোমরা কোনোভাবে বেইমানি করেছ বা আমাকে না জানিয়ে অন্য কিছু করার চেষ্টা করেছ, তবে বুঝে নাও, পুরো প্রপার্টি ট্রাস্টের নামে হয়ে যাবে। কপিল আর মনোজ অবাক হয়ে বলল, কিন্তু সব প্রপার্টিতে তো আমাদের আলাদা আলাদা ভাগ আছে। তখনই রামপ্রকাশজি মাঝপথেই বলে উঠলেন, ভাগ যাই হোক, ভাই তো একই না। তোমাদের দুজনের মধ্যে বা তোমাদের স্ত্রীদের মধ্যে কোনো একজনও যদি ফেল করো, তবে কেউ তার ভাগ পাবে না। বুঝেছ কি না? 4 জনের কপালে ঘাম দেখা দিল। তাদের ভেতরের বিবেক চিৎকার করছিল, কিন্তু তাদের সামনে আর কোনো উপায় ছিল না রামপ্রকাশজির সব কথা পালন করা ছাড়া। এরই মধ্যে রামপ্রকাশজি গম্ভীর স্বরে বললেন, তাহলে এরই সাথে তোমাদের প্রথম পরীক্ষা এখন শুরু হচ্ছে। রামপ্রকাশজি গলা খাকারি দিয়ে বললেন, এখান থেকে প্রায় 10 কিমি দূরে একটি বৃদ্ধাশ্রম আছে, দেবকী আশ্রম। আমি সেখানে তোমাদের আসার কথা জানিয়ে দিয়েছি। আজ থেকে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরো 21 দিন তোমরা সেখানেই কাজ করবে। বয়স্ক বাবা মায়ের সেবা করবে, তাদের খেয়াল রাখবে, তাদের স্নান করানো, খাওয়ানো সব করবে, কোনো অভিযোগ আর কাজে ফাঁকি না দিয়ে। আর যদি তোমাদের মধ্যে একজনও এই কাজে ব্যর্থ হয়, তবে তোমরা জানো তারপর কি হবে। তাহলে চলো, বেরো এখন, নয়তো দেরি হয়ে যাবে। কপিল সব কথা শুনে বিরক্ত হয়ে বলল, কিন্তু আমাদের এই কাজের কোনো অভিজ্ঞতা নেই, আর ওনাদের সেবা আমরা কেন করব? আমরা আপনার সেবা করতে পারি। মনোজ বলল, আপনি যা বলবেন আমরা আপনার জন্য করতে পারি, কিন্তু 21 দিন ওখানে গিয়ে থাকা খুব মুশকিল হয়ে যাবে। এমন করবেন না। অর্চনা আর নীনা চুপচাপ দাঁড়িয়ে রইল। রামপ্রকাশজি ঠান্ডা স্বরে বললেন, ভগবানের দয়া আছে, আমার কারুর সেবার দরকার নেই। আমি সব নিজে করতে পারি। আর আমি কখন বললাম যে তোমাদের কাছে কোনো অপশন আছে? তোমাদের নিজেদের প্রপার্টি চাই তো? তাহলে যাও, যা বলছি তা করো, আর তারপর নিয়ে যাও তোমাদের প্রপার্টি। 2 ভাই আর কিচ্ছু বলতে পারল না। তারা নিজ নিজ স্ত্রীদের সাথে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যেতে লাগল। তখনই নীনা বলল, আমাদের ব্যাগগুলো তো নিয়ে নি। রামপ্রকাশজি বললেন, কোনো দরকার নেই ব্যাগ নিয়ে যাওয়ার, ওখানে সব পাবে তোমরা। এখন এভাবেই যাও আর তাড়াতাড়ি যাও। ওখানে এন্ট্রি না পেলে তখন কাঙালের সাথে সাথে গৃহহীন হয়ে যাবে। এটা শুনে 4 জনের অবস্থা খারাপ হয়ে গেল এবং তারা 4 জন তাড়াহুড়ো করে একটিই অটোরিকশায় চেপে ধুলো উড়িয়ে দেবকী আশ্রমের জন্য বেরিয়ে পড়ল। অল্প সময়ের মধ্যেই কপিল আর মনোজ তাদের স্ত্রীদের নিয়ে দেবকী আশ্রমে পৌঁছে গেল। সামনে দেবকী আশ্রমের বড় ফটক ছিল, যার উপর নীল রঙে লেখা ছিল, দেবকী আশ্রম সেবাহি পরমধর্ম। ভেতরে পা রাখতেই হালকা রোদ, পিপিল গাছের ছায়া আর দূর থেকে আসা ভজনের আওয়াজ পরিবেশকে আরও শান্ত করে তুলল। একপাশে এক বৃদ্ধা সাদা পোশাকে সোয়েটার বুনছিলেন, তো অন্যদিকে আঙিনায় কিছু বৃদ্ধ পুরুষ একসাথে বসে গল্প করছিলেন, আর কেউ কেউ ক্যারম খেলছিলেন।
কোনায় এক বৃদ্ধা তুলসীতলায় প্রদীপ জ্বালাচ্ছিলেন। তারা চারজন একটু ইতস্তত করে এগিয়ে গেল এবং একজন বৃদ্ধকে জিজ্ঞেস করল, ভাই সাব, স্টাফ রুম কোন দিকে? বৃদ্ধটি হাসিমুখে লাঠি দিয়ে ইশারা করলেন, ওই ডান দিকে, যেখানে জানলায় নীল পর্দা লাগানো আছে। এটুকু শুনে তারা সরাসরি সেই দিকে এগিয়ে গেল। স্টাফ রুমে ঢুকতেই তারা স্বপ্নাকে পেল, যে ওখানকার ম্যানেজার ছিল এবং পুরো স্টাফ সামলাত। সে দেখেই বলল, যাও, আমাকে রামপ্রকাশজি বলেছিলেন তোমাদের আসার কথা। সে সময় নষ্ট না করে চারজনকে তাদের কাজ বুঝিয়ে দিল। মনোজ, তোমার কাজ হবে আমাদের এখানকার সব বৃদ্ধদের বেড়াতে নিয়ে যাওয়া আর তাদের স্বাস্থ্যের খেয়াল রাখা। কপিলজি, আপনাকে ওই লোকেদের খেয়াল রাখতে হবে যারা নিজে থেকে নিজেদের প্রয়োজন আর দৈনন্দিন কাজ করতে অক্ষম, যেমন তাদের স্নান করানো, তাদের দেখাশোনা করা আর তাদের ওষুধ ও খাওয়া দাওয়ার খেয়াল রাখা। আর তোমরা দুজন, অর্চনা, তুমি রান্নাঘরে খাবার বানাতে সাহায্য করবে, আর নীনা, তুমি সবার বিছানা পরিষ্কার করবে আর ঝাড়ু পোছার খেয়াল রাখবে। এটা শুনে নীনার তো যেন মাথা ঘুরে গেল। হে ভগবান, এত কাজ আমি তো কখনো আমার জীবনে করিনি, আমি কিভাবে করব? অর্চনা মনে মনে খুশি হচ্ছিল, চলো, ভালোই হলো, খাওয়া দাওয়ার কাজ পেলাম, বেঁচে গেলাম কোনো বৃদ্ধের ময়লা পরিষ্কার করার হাত থেকে। কপিল তাড়াতাড়ি বলল, এ কি, পুরো আশ্রমের কাজ আমাদেরই দিয়ে দেওয়া হয়েছে নাকি? আর কেউ নেই এখানে? ম্যানেজার স্বপ্না বলল, এখনও তো কিছুই কাজ দেওয়া হয়নি। আর হ্যাঁ, আমার থেকে সহানুভূতির আশা করবেন না। আমি সব জানি তোমরা তোমাদের বাবার সাথে কি করেছ। অন্তত এই কাজগুলোকে নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত ভেবে মন দিয়ে করো, কোনো কাজে ফাঁকি দেওয়ার কথা ভাববেও না। আমার নজর তোমাদের চারজনের উপরই থাকবে। এটা শুনে চারজনের পায়ের তলার মাটি সরে গেল। ভেতরে ভেতরে তারা নিজেদের ওপর রেগে যাচ্ছিল। শেষ পর্যন্ত আমরা কোথায় এসে খাসলাম? যদি বাবা আজ বেঁচে থাকতেন। ম্যানেজার স্বপ্না সেখান থেকে চলে গেল। সে যেতেই মনোজ ধীরে বলল, দাদা, যদি বাবার সেবা করতাম তবে এই দিন কখনো দেখতে হতো না। কপিল তাকে ধমক দিয়ে বলল, তুই চুপ কর। তখনই স্বপ্না ফিরে এলো এবং তাদের স্টাফদের পোশাক দিল আর বলল, এটা তোমাদের ঘর। পুরুষ স্টাফদের ডান দিকে আর মহিলাদের বাঁ দিকে। খাওয়া দাওয়া তোমরা বাকি সবার মতোই পাবে। এখানে কারুর জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেই, তাই যা আছে তাতেই চালিয়ে নিতে শেখো। তখনই অর্চনা নিচু স্বরে বলল, ওটা আমরা সকালে নাস্তা করতে পারিনি, তো এখন কখন পাব? স্বপ্না ঠান্ডা মুখে আর বাঁকা নজরে জবাব দিল, তাতে কি আমার দোষ? নাস্তা রোজ সকাল 6টার সময় পাওয়া যায়, আসবে তো পাবে, নয়তো ওটাও পাবে না। কপিল কপালে হাত মেরে কটাক্ষ করল, বাহ, খুব ভালো। স্বপ্না যাওয়ার সময় আবার থেমে বলল, কোথায়? ও হ্যাঁ, যাওয়ার আগে নিজেদের ফোন আর মানিব্যাগ এখানেই জমা দিয়ে দাও। কপিল কবাক হয়ে জিজ্ঞেস করল, ফোন আর মানিব্যাগ কেন? এটা বৃদ্ধাশ্রম নাকি জেল? কয়েদিদের মতো ব্যবহার করছেন আমাদের সাথে? ম্যানেজার স্বপ্না তাচ্ছিল্যের সুরে বলল, যদি তোমাদের মনে হয় এটা জেল, তবে তোমরা এখনই চলে যেতে পারো, আমি আটকাব না। আর মানিব্যাগ আর ফোন এই জন্য যে পাছে বাইরে গিয়ে কিছু খেয়ে না নাও, বুঝেছ? কপিল একদম থমকে গেল। তার চোখে যেন কোনো পুরনো স্মৃতি ভেসে উঠল। তার কানে নিজেরই আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল, আরে পিতাজি, কি করবেন আপনি ফোন আর এই মানিব্যাগ রেখে? বেশি অদ্ভুত লোভী হয়ে গেছেন আপনি। ঘরে যা পাচ্ছেন খেয়ে নিন আর এই ফোন মানিব্যাগ এদিকে দিন। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার গলায় কিছু একটা আটকে গেল, যেন নিজের অতীতই তার রাস্তা আটকে দিয়েছে। কিছুক্ষণ পর সবাই নিজের নিজের কাজে লেগে গেল। নীনা পরিষ্কার করতে করতে ধীরে ধীরে কাঁদছিল। কপিল বৃদ্ধদের খাওয়া দাওয়া আর স্নান করানোর কাজে লেগে পড়ল। মনোজ সবাইকে বেড়াতে নিয়ে যাওয়া আর স্বাস্থ্যের জন্য ব্যায়াম করাতে চলে গেল। ওদিকে অর্চনা ভীষণ খুশি ছিল। রান্নাঘরের দিকে যেতে যেতে সে নাচতে নাচকে গুনগুন করছিল, আরে বাহ, শুধু রান্না তো করতে হবে, এটা তো আমি ঘরে রোজ করতাম। আজ মায়ের দেওয়া শিক্ষা কাজে আসছে, ধন্যবাদ আমার মা। কিন্তু যেই সে ভাণ্ডারঘরের ভেতরে উঁকি দিল, তার মুখের রং উড়ে গেল। বিশাল বাসনের স্তূপ, শত শত কিলো আনাজ আর সবজির পাহাড় দেখে তার হাত কাঁপতে লাগল। সে তোতলামি করে জিজ্ঞেস করল, এখানে একবারে কত লোকের রান্না হয়? ভেতরে কাজ করা এক কর্মী না থেমে বলল, একবারে প্রায় 250 জনের। আর হ্যাঁ, তুমি আজ নতুন, সাবধানে কাজ করবে। না জিজ্ঞেস করে কিছু করেছ তো স্বপ্না ম্যাডাম বের করে দেবে। বৃদ্ধদের খাবার খুব সাবধানে বানাতে হবে। অর্চনা অপ্রস্তুত হয়ে কপালে হাত মারল আর বিড়বিড় করল, হ্যাঁ আমি সব জানি, এখন বেশি জ্ঞান দিও না। দুপুরের সময় হয়ে গিয়েছিল। নীনা আর অর্চনা ক্যান্টিনে বসেছিল। তখনই সামনে থেকে কপিল আর মনোজ এলো। কপিল কটাক্ষ করল, লজ্জা নেই একদম, এটা নয় যে স্বামী এলে খাবার খাবে, কিন্তু না, ম্যাডামজি তো আয়েশ করে গিলছেন। অর্চনা বাঁকা নজরে তাকালো, কিন্তু কিছু বলল না। মনোজ আর কপিল দুজনে নিজের নিজের খাবার নিয়ে বসল। নীনা কান্নার মতো মুখ করে মনোজকে বলল,
চলো না এখান থেকে, আমি আর সইতে পারছি না। আমি নিজের ঘরে কখনো কোনো কাজ করিনি, আর এখানে পুরো করিডোরে ঝাড়ু পোছা করতে হচ্ছে। প্লিজ আমাকে নিয়ে চলো, আমি থাকতে পারবো না। অর্চনা মুখে গ্রাস থাকা অবস্থাতেই বলল, ভাববেও না, তোমরা দুজন এখান থেকে চলে গেলে কাজ পুরো হবে না, আর তোমাদের চক্করে আমরাও গৃহহীন হয়ে যাব। তারপর কি রাস্তায় থাকব? নীনা নাক সিটকে বলল, আমি তো আমার বাপের বাড়ি চলে যাব মনোজের সাথে, কিন্তু এসব করতে পারবো না। মনোজ শান্ত স্বরে বোঝাল, দেখো নীনা, এখন আমরা স্বার্থপর হতে পারি না, এটা আমাদের জীবনের প্রশ্ন, আর সারা জীবন আমি তোমার বাপের বাড়িতে কাটাতে পারবো না। নীনা মুখ ফুলিয়ে চুপ হয়ে গেল। কপিল ক্লান্ত গলায় বলল, অর্ধেক দিন কাটানো মুশকিল হয়ে গেছে এখানে, জানি না 21 দিন কিভাবে কাটবে। মনোজ জবাব দিল, দাদা, অন্তত খাবার তো ভালো পাওয়া যাচ্ছে, সেটার শুক্রিয়া মেনে কাজ করিনি, আর আপাতত চুপচাপ খাবার খেয়ে নি। দুই ভাই আবার এমনভাবে খেতে শুরু করল যেন জানি না কতদিন ধরে ক্ষুধার্ত। কিছুক্ষণ পর চারজন নিজের নিজের কাজে বেরিয়ে পড়ল। প্রথম দিন কোনো মতে কেটে গেল। সারাদিনের হাড় ভাঙা খাটুনিতে সবাই এতটাই ক্লান্ত ছিল যে বিছানায় যেতেই ঘুমিয়ে পড়ল। ধীরে ধীরে দিন নিজের গতিতে কাটতে লাগল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ, আর রাতে ক্লান্ত হয়ে ঘুম, এটাই রুটিন হয়ে দাঁড়িয়ে গেল। দেখতে দেখতে পুরো 10 দিন কেটে গেল। তারপর একদিন সকাল 7টার সময় মনোজের চোখ খুলল। সে চমকে উঠল এবং দেখল কপিলও ঘুমাচ্ছে। কামলায় একজন কর্মীও ছিল না। সে ঝটপট কপিলকে জাগাল, দাদা উঠো, 7টা বেজে গেছে। কপিলও ঝটকা দিয়ে উঠল, আরে জলদি চলো, নয়তো খাবার পাবে না। দুজনে দৌড়ে ক্যান্টিনে পৌঁছল তো দেখল লোকে এখনও খাচ্ছিল। তারা চুপচাপ প্লেট তুলল আর কাউন্টারে নাস্তা নিতে পৌঁছল। কিন্তু জিনিসগুলো এত সহজ ছিল না। কাউন্টারে দাঁড়িয়ে থাকা কর্মী তাদের দেখেই পাশের স্টাফকে ইশারা করল। যেমনই মনোজ আর কপিল এগিয়ে গেল, কাউন্টার বন্ধ করে দেওয়া হলো। কর্মীটি ঠান্ডা স্বরে বলল, সরি, সময় শেষ হয়ে গেছে, এখন দুপুরে খাবার পাবেন। কপিল রেগে গিয়ে বলল, এমন কেন, বাকি সবাই তো খাচ্ছে। কর্মীটি রাগের সাথে বলল, বাকি সবাই সময়ে এসে খাবার নিয়ে নিয়েছে, এখন যান, নিজের কাজ করুন। কপিল আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মনোজ আটকে দিল, বাদ দিন দাদা, চলুন। দুজনে খালি পেটেই নিজ নিজ কাজে ফিরে গেল। ওদিকে নীনা আজ আবার কাঁদতে কাঁদতে ঘর মুছছিল। তখনই বিছানায় বসে থাকা এক বৃদ্ধা বললেন, আরে আরে, ওখান থেকে পরিষ্কার করিসনি তুই? আর এদিকে দেখ, এখানেও কত নোংরা, একটা কাজও ঠিকমতো হয় না তোকে দিয়ে। নীনা বাঁকা নজরে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আম্মা, মজা নিচ্ছেন আমার? নিন, আমারই খারাপ কর্মের ফল যে এখানে এসে এসব করতে হচ্ছে। আজ পিতাজিকে একবেলার খাবার দিয়ে দিলে আমি এই পাগলখানায় থাকতাম না। আর বলতে বলতে সে কাঁদতে লাগল। বৃদ্ধা ধীরে ধীরে বললেন, আমি তোর মজা কেন ওড়াবো রে বেটি? তুই তো খুব ভালো কাজ করছিস। আমি তো শুধু আমার বউয়ের অ্যাক্টিং করছিলাম, দেখতে চাইছিলাম যে কেমন লাগে। ও আমাকে দিয়ে ঘর মোছানোর সময় এমনই করত। নীনা হঠাৎ চুপ হয়ে গেল। আম্মা আপনাকে দিয়ে ঘর মোছাতো? আপনি তো খুব দুর্বল, চলাফেরাও মুশকিল আপনার জন্য। মহিলাটি এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরে, আমি সবসময় এমন ছিলাম নাকি? যখন আমার ছেলের বিয়ে হয়েছিল তখন সবথেকে বেশি আমিই নেচেছিলাম। কিন্তু তারপর তিনি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন, আর থেমে নিচু স্বরে বললেন, তারপর আমার বউ এলো, তো সবাই যেন তারই গুণগান গাইতে লাগল। মাকে তো যেন ঘরের পড়ে থাকা আবর্জনা ভেবে নিল। ধীরে ধীরে আমার ছেলেও আমার থেকে দূরে চলে গেল, আর আমি ঘরের মালকিন থেকে কখন কাজের মেয়ে হয়ে গেলাম আমি বুঝতেও পারিনি। আমার বউ তো ঘর থেকে বেরোতই না, যখন বেরোত তখন শুধু আমাকে দিয়ে ঘর মোছানোর জন্য। ধীরে ধীরে এই বুড়ো হাড়ে ঘর মোছানোর শক্তিটুকুও রইল না। ব্যাস, তারপর ফেলে দিল আমাকে মাঝ রাস্তায়। নীনার চোখ ভিজে গিয়েছিল। সে আরও কিছু বলতো, তার আগেই স্বপ্না চলে এলো আর বলল, এখানে দাঁড়িয়ে থাকাকে কি কাজ বলো তুমি? নীনা এটা শুনে কিছু না বলে সেখান থেকে চলে গেল। অন্যদিকে মনোজ এক বৃদ্ধ ব্যক্তিকে হুইলচেয়ারে বসিয়ে বাগানে ঘোরাচ্ছিল। প্রথম কয়েকদিন তো তার ধ্যান শুধু নিজের পেট ভরা আর সম্পত্তির ওপর ছিল, কিন্তু ধীরে ধীরে সব কিছু যেন বদলে গেল। আজ সে নিজের চারদিকে দেখছিল, এত এত বৃদ্ধ বাবা মা নিজেদের সন্তানদের থেকে দূরে। কেউ নিজের সন্তানদের দ্বারাই এখানে পরিত্যক্ত, কেউ রাস্তায় লাওয়ারিস অবস্থায় পাওয়া গেছে, তো কেউ নিজের ইচ্ছায় এই বৃদ্ধাশ্রমে থাকছিল। হাঁটতে হাঁটতে মনোজ বলল, কাকা, একটু চেষ্টা করুন, একটু নিজের পায়ে দাঁড়ান, ঘাবড়াবেন না, আমি আপনাকে ধরে আছি। কাকা খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। সবার মতে ওনার এই আশ্রমে থাকার প্রায় 10 বছর হয়ে গিয়েছিল। মনোজ ওনার হাত ধরে ধীর কদমে ওনাকে এগিয়ে নিয়ে গেল আর জিজ্ঞেস করল, কাকা, আপনি কি 10 বছর ধরে এখানে আছেন? কাকা খুব ক্ষীণস্বরে বললেন, 10 বছর নয় রে পাগল, আমার ছেলে বলে গেছে ও তাড়াতাড়ি আসবে। আমি তো শুধু ওর অপেক্ষা করছি, ও এখনই আসতেই হবে। মনোজের কদম থেমে গেল। আপনার ছেলে আপনাকে এখানে রেখে গেছে, তো সে কবে আসবে?
কাকার চোখে এক চমক ছিল। আসতেই হবে, কোনো কাজে আটকে গেছে হয়তো। খুব বড় অফিসার হয়ে গেছে আমার ছেলে, একটা বড় ইংরেজি কোম্পানিতে কাজ করে। ব্যাস একবার ওকে আর একবার দেখেনি, তবেই এই শরীর থেকে মুক্তি পাব। ব্যাস আর একবার। বলতে বলতে ওনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ওনার চাল খুব ধীর ছিল। মনোজ ওনাকে শক্ত করে ধরে রেখেছিল। ওনার শরীর এতটাই দুর্বল ছিল যে কোনো সময় প্রাণ চলে যেতে পারত, কিন্তু ছেলেকে দেখার এক শেষ আশা ওনাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল। মনোজ ওনাকে আবার ওনার চেয়ারে বসালো, ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর এক কর্মীকে জিজ্ঞেস করল, আরে তুমি তো বলছিলে কাকার এখানে 10 বছর হয়ে গেছে, কিন্তু উনি তো বলছেন যে ছেলে এইমাত্র রেখে গেছে। কর্মীটি দীর্ঘশ্বাস ফেলে বলল, মনোজ ভাই, কাকার মনে হয় এখনও 2015 সাল চলছে। ওনার ছেলে 2015 সালে ওনাকে এখানে রেখে গিয়েছিল, তারপর আর কখনো ফেরেনি। কাকা তখন থেকেই এই আশায় বেঁচে আছেন যে একদিন ছেলে আসবে আর ওনাকে নিয়ে যাবে। মনোজ ওনার ঝুঁকে পড়া কোমর, দুর্বল শরীর আর কাঁপা কাঁপা কথাগুলো দেখল। ওর নিজের বাবা মনোরামজির কথা মনে পড়ে গেল। এক মুহূর্তের জন্য ও ভাবল, বাবাও কি আমার সাথে শেষবারের মতো দেখা করতে চেয়েছিলেন? দুইটে ছেলে হয়েও ওনারা ওনাকে এত বড় বাড়িতে রেখে এক ঠিকঠাক জীবন দিতে পারেনি। মনোজের মন ভারী হয়ে গেল। ইস, বাবার সাথে যদি ওনার শেষ সময়ে দেখা করতে পারতাম। কপিল আর অর্চনার সাথে এমন বিশেষ কিছু হয়নি যা তাদের মনে থেকে যায়। তারা শুধু নিজ নিজ কাজ করছিল যাতে তারা তাদের ভাগ পেতে পারে। অন্যদিকে নীনা আর মনোজ রাতে ঘুমাতে পারছিল না। বারবার তাদের মাথায় ওই কথাগুলোই ঘুরছিল। বাবার মুখ, ওনার একাকিত্বের সেই ছবিগুলো আর ওনার চুপচাপ সহ্য করে নেওয়া। কিছুক্ষণ পর মনোজ স্লিপিং কোয়ার্টার থেকে বাইরে বেরোল তো দেখল নীনাও বাইরে দাঁড়িয়ে আছে। তুমি এখানে কি করছো? মনোজ জিজ্ঞেস করল। নীনা হালকা করে নজর নিচু করে বলল, কিছু না, শুধু ঘুম আসছিল না। চলো বাইরে গার্ডেনে একটু হাঁটি। দুজনে ধীরে ধীরে গার্ডেনের দিকে চলতে লাগল। রাতের ঠান্ডা হাওয়া তাদের মুখ ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু তাদের মনে এক ভারী ভাব ছিল। হাঁটতে হাঁটতে নীনা চুপচাপ মনোজের হাত ধরে নিল আর ধীর স্বরে বলল, আজ ওই বৃদ্ধা মহিলার কথা শুনে আমার মনটা যেন কেউ মুঠোয় চেপে ধরেছিল। মনোজ, আমরা সত্যিই বাবার সাথে খুব ভুল করেছি। জানি না আমি এত স্বার্থপর কখন হয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম যে বৌধি সব সামলাচ্ছে, আর বাবা তো তোমার, তাই আমার কি দায়িত্ব। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে উনি শুধু তোমার নন, আমারও বাবা ছিলেন। যদি আমরা ওনাকে সামান্য একটুও ভালোবাসা দিতাম, তবে হয়তো উনি আজ বেঁচে থাকতেন আর খুশিও থাকতেন। মনোজ নীনার হাত আরও শক্ত করে ধরে নিল। ওর গলা বুঝে এলো আর চোখে জল এলো। ও নীনার দিকে তাকিয়ে বলল, ভুল শুধু তোমার নয় নীনা, এক ছেলের কর্তব্য আমার জানা উচিত ছিল, কিন্তু আমিও নিজের দায়িত্ব থেকে পালিয়ে বেরিয়েছি, আর তারই ফল যে আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। ইস, যদি আমি বাবার সাথে ওনার শেষ সময় দেখা করতে পারতাম, ওনাকে বলতে পারতাম, আমাকে ক্ষমা করে দিন বাবা। দুজনের চোখেই অনুশোচনার জল ছিল। কোথাও না কোথাও দুজনে বুঝতে পেরেছিল যে নিজেদের ব্যস্ততা আর অবহেলার চক্করে তারা যা হারিয়েছে তা আর কখনো ফিরে আসবে না। অনুশোচনা আর নিস্তব্ধতায় ভরা সেই রাত যেন তাদের মনে চিরকালের জন্য এক গভীর ক্ষত রেখে গেল। এভাবেই আরও 5 দিন কেটে গেল। আজ এই 4 জনের দেবকী আশ্রমে পুরো 15 দিন হয়ে গিয়েছিল। সকালে কপিল ঘুম থেকে উঠল আর এক লম্বা হাই তুলে বিড়বিড় করল, ব্যাস আর 6 দিন, তারপর এই নরক থেকে মুক্তি পেয়ে যাব। কোথাও না কোথাও অর্চনার মনেও এই খেয়ালই চলছিল, কিভাবে তাড়াতাড়ি 21 দিন পুরো হবে আর আমি আমার পুরনো জীবনে ফিরে যাব। সকাল প্রায় 10টার সময় ছিল। রান্নাঘরে অর্চনা পেঁয়াজ কাটছিল, কিন্তু আজ কাজ তাড়াতাড়ি গুছিয়ে এক কোণায় বসে পড়ল। তখনই ওকে স্বপ্না দেখে নিল আর বলল, খালি কেন বসে আছো, যাও মহারাজজিকে সাহায্য করো। অর্চনা অনিচ্ছা সত্ত্বে রান্নাঘরে পৌঁছল, যেখানে এক বৃদ্ধ মা চাল পরিষ্কার করছিলেন। অর্চনার নজর ওনার পুড়ে যাওয়া হাতের ওপর পড়ল। সে জিজ্ঞেস করলে ওনারা এড়িয়ে গেলেন। তেল ছিটকে গিয়েছিল। অর্চনা বিশ্বাস করল না। পরের দিন আঙিনায় বসে থাকা সেই মাকেই দেখা গেল। কাছে গিয়ে অর্চনা আবার জিজ্ঞেস করল। মা নিচু স্বরে বললেন, বেটি, একদিন বউ তার বন্ধুদের সাথে এলো, আমাকে চা বানাতে বলল, কিন্তু যখন আমি চা বানালাম তখন ভুল করে চিনি বেশি হয়ে গিয়েছিল, আর তারপর রাগের মাথায় ও গরম চা আমার হাতের উপর ঢেলে দিল। ওনার কথা শুনে অর্চনার ভেতরে যেন এক তুফান উঠে গেল। বৃদ্ধা মায়ের শব্দ তার মনে তীরের মতো বিঁধল। তার চোখের সামনে নিজেরই শাশুড়ির মুখ ভেসে এলো। কখনো সেও তো না ভেবেচিন্তে নিজের শাশুড়ির সাথে কঠোর ব্যবহার করেছিল, অনেকবার কথার মাধ্যমে ওনাকে অপমান করেছিল। সেই মুহূর্তে অর্চনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মা,
কখনো কখনো আমরা নিজের রাগ আর অহংকারে ভুলে যাই যে সামনের জনের মনে কি চলছে। ওদিকে দেবকী আশ্রমের স্নানঘরে আজ কপিলের ডিউটি ছিল। সামনে এক রোগাপাতলা বৃদ্ধ বাবা দাঁড়িয়েছিলেন, ওনার হাত কাঁপছিল, আর উনি খুব কষ্টে দেওয়ালের সাহায্য নিয়ে দাঁড়িয়েছিলেন। কপিল বলল, বাবা, হাত ওপরে তুলুন, আমি আপনার জামা খুলে দিচ্ছি। বাবা ধীর স্বরে জবাব দিলেন, বাবা, আমি নিজে থেকে হাত ওপরে তুলতে পারি না, বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না। যেই সে বাবাকে কাঁধে হাত দিয়ে সাহায্য করল, তার মাথায় হঠাৎ অতীতের এক পুরনো ছবি ভেসে উঠল। সেটা ছিল এক হাড় কাঁপানো শীতের সকাল। রোদ আঙিনায় হালকা হালকা নামছিল, আর তার বাবা মনোরামজি দরজায় বসেছিলেন, চোখে দ্বিধা, মুখে হালকা ক্লান্তি। তিনি ধীরে ধীরে বললেন, বাবা, অনেক দিন ধরে স্নান করিনি, শরীর থেকে গন্ধ বেরোতে শুরু করেছে। আজ রবিবার, তোর ছুটি আছে, তুই কি আমাকে স্নান করিয়ে দিবি? কপিল খবরের কাগজের পাতা ওল্টাতে ওল্টাতে থেমে গেল। এক মুহূর্ত নিজের বাবার দিকে তাকাল, তারপর ভ্রু কুঁচকে বলল, আপনার লজ্জা হওয়া উচিত। এই বয়সেও আমাকে একথা বলছেন? নিজে স্নান করে নিন, আমার এসব কাজের জন্য সময় নেই। শব্দের ধার মনোরামজির মন চিরে দিয়েছিল, কিন্তু তিনি শুধু এক হালকা হাসি মুখে টেনে নিলেন, যেন কিছুই হয়নি। ওনার চোখে ঘনীভূত হওয়া সেই কষ্ট দেখার অবসর কপিলের তখন ছিল না। ধীরে ধীরে তিনি বাথরুমের দিকে এগিয়ে গেলেন, কিন্তু ক্লান্তি আর দুর্বলতায় ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারলেন না। হঠাৎ পা পিছলে গেল, আর তিনি মাটিতে পড়ে গেলেন। পড়ে যাওয়ার ফলে ওনার শরীর আরও খারাপ হতে থাকল। কপিল যখন অতীতের গভীর থেকে ফিরল, তো তার চোখের জল থামার নাম নিচ্ছিল না। ও মনে মনে ভাবছিল, ইস, সেদিন যদি আমি বাবাকে নিজের হাতে স্নান করিয়ে দিতাম, তবে ওনার শরীর খারাপ হতো না, আর আজ উনি আমাদের সাথে থাকতেন। আজ পুরো ২১ দিন হয়ে গিয়েছিল। স্বপ্না, কপিল, মনোজ আর তাদের স্ত্রীদের নিজের কেবিনে ডাকল। যখন তারা সেখানে পৌঁছল, তো তাদের সামনে তাদের ফোন, ওয়ালেট আর কাপড় রাখা ছিল। স্বপ্না হালকা হাসির সাথে বলল, এই আশ্রমে তোমাদের সফর এখানেই শেষ হল। তোমরা সবাই ভালো কাজ করেছ। সামনের সফরের জন্যে বেস্ট অফ লাক। কপিল আর অর্চনার মুখে স্বস্তির হাসি ছিল। ব্যাস, আর ৪ দিন, তারপর আমরা আমাদের ঘরে ফিরতে পারব। কিন্তু মনোজ আর নীনা, তারা কিছুটা বদলে গেছে বলে মনে হচ্ছিল, যেন তাদের এখান থেকে যাওয়ার আক্ষেপ আছে, অথবা কিছু হারিয়ে ফেলার ভয়। কিছুক্ষণ পরই ৪ জন রামপ্রকাশজির ঘরের দিকে বেরিয়ে পড়ল। প্রায় ৩০ মিনিটে তারা ওনার দরজায় ছিল। ভেতরে আসতেই তারা দেখল রামপ্রকাশজি আঙিনায় চেয়ারে বসেছিলেন। সামনে টেবিলে কাগজপত্র রাখা ছিল, যেন তিনি এদেরই অপেক্ষা করছিলেন। এসো, আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম, তিনি বললেন। তোমরা ৪ জন নিজের প্রথম কাজ সফলভাবে পুরো করেছ, আমার কোনো অভিযোগ নেই। তারপর তিনি কিছুটা কঠোর স্বরে বললেন, সময় নষ্ট না করে এই নাও তোমাদের দ্বিতীয় কাজ। তখনই অর্চনা বলল, আমরা এই তো এলাম, একটু বিশ্রাম তো করে নিই। রামপ্রকাশজি মাঝপথেই থামিয়ে দিয়ে বললেন, যদি আমি সই না করি, তবে রাস্তায় বিশ্রাম করার সুযোগ পাবে, বেশি বকবক করো না। তিনি ৪টি পাতা আর ৪টি পেন তাদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা তোমাদের দ্বিতীয় আর শেষ কাজ। তোমাদের কাছে শুধু ২ দিন সময় আছে। এই ২ দিনে তোমাদের এই পাতাটি ভরে নিয়ে আসতে হবে। মনোজ জিজ্ঞেস করল, কিন্তু এতে লিখতে হবে কি? রামপ্রকাশজি গম্ভীর আওয়াজে বোঝালেন, তোমাদের নিজেদের বাবার পক্ষ থেকে নিজেদের একটা চিঠি লিখতে হবে। এতে সেই সব থাকা উচিত যা তোমাদের মনে হয় যে উনি যাওয়ার আগে তোমাদের বলতে চেয়েছিলেন। তোমাদের সাথে কাটানো ওনার কোনো ভালো স্মৃতি ওনার মনে থাকত, আর তোমাদের থেকে বিদায় নেওয়ার সময় উনি কি শব্দ বলতেন, সেই সব এতে লিখতে হবে। কপিল হঠাৎ বলল, সত্যি যদি আমরা এই পাতা ভরে নিয়ে আসি, তবে আপনি আমাদের প্রপার্টি দিয়ে দেবেন? রামপ্রকাশজি গাম্ভীর্যের সাথে বললেন, হ্যাঁ, একদম। ২ দিনে যদি তোমরা এই কাজ পুরো করে নাও, তবে আমার অনুমতির সাথে তোমরা নিজেদের ঘরে যেতে পারো। কিন্তু যদি তোমাদের মধ্যে একজনও এই পাতা না ভরে, তবে কেউ কিছু পাবে না। আর হ্যাঁ, এটা ভেবো না যে মিথ্যে কথা লিখে দেবে আর আমি মেনে নেব। আমি সব জানি কে কতটা জলের তলায় আছো। এখন যাও এখান থেকে। ৪ জন নিজ নিজ পেন আর পাতা নিয়ে ঘরে পৌঁছল। অর্চনা ঘরে পৌঁছতেই আয়েশ করে শুয়ে ফোন টিপতে লাগল। নীনা আর মনোজ এখনও এই নতুন কাজটা নিয়ে ভাবনায় ডুবেছিল। কপিল আসতেই কারুর সাথে ফোনে কথা বলতে লাগল। তখনই মনোজ বলল, বৌদি, আমার মনে হয় আমাদের এখন থেকেই এই চিঠি লেখার দিকে ধ্যান দেওয়া উচিত। অর্চনা শুয়ে শুয়েই জবাব দিল, আরে ঠাকুরপো, চিন্তা করো না, এখনও ২ দিন আছে। একটা চিঠি লেখা এমন কি মুশকিল, ১০ মিনিটে হয়ে যাবে। কপিল পেছন থেকে বলল,
যদি 10 মিনিটে হয়ে যায় তবে কেননা এখনই লিখে ফেলি আর তাড়াতাড়ি বেরিয়ে যাই। অর্চনাও মেনে নিল। আরে হ্যাঁ, এটা তো আমি ভাবিইনি। চলো চলো লিখি। আর তারপর 4 জন মন দিয়ে নিজ নিজ চিঠি লেখার জন্য বসে গেল। প্রায় 8 ঘন্টা কেটে গিয়েছিল। খিদে, তেষ্টা, ঝগড়া, নাটক সবকিছু যেন পেছনে পড়ে গিয়েছিল। 4 জনের সামনে কাগজ আর কলম ছিল, কিন্তু তাদের মধ্যে কেউই এখন পর্যন্ত একটা শব্দও লিখতে পারেনি। কপিল যে মনে মনে অনুভব করছিল যে সে তার বাবার সাথে যে ব্যবহার করেছে তা ঠিক ছিল না, সে কাগজের দিকে তাকিয়ে রইল। সে ভাবছিল, আমি বাবার জায়গায় এসে নিজেকে চিঠি লিখছি, কিন্তু কেন লিখতে পারছি না? আমার কিছু মনে পড়ছে না কেন? ওনার কি মনে থাকবে যে ওনার শেষ সময়ে আমি ওনার সাথে কেমন ব্যবহার করেছি? সে সাহস করে লিখতে শুরু করল, আমার প্রিয় ছিলে কপিল। কিন্তু আগে লেখার সাহস তার ছিল না। হাত থেমে গেল, চোখে জল ভরে এলো, আর তারপর চোখের জল কাগজের ওপর পড়তে লাগল। কিছুক্ষণের মধ্যেই সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। মনোজ, নীনা আর অর্চনা তার দিকে তাকালো। অর্চনা ঘাবড়ানো গলায় বলল, আরে এ কি হলো আপনার? আপনি কাঁদছেন কেন? কিন্তু কপিলের কান্না থামছিল না। মনোজ আর নীনার চোখও ভরে এলো। তারা বুঝতে পারছিল যে কপিলের ভেতরে কি চলছে, সেই কথা যা অর্চনা এখন পর্যন্ত বুঝতে পারেনি, কিন্তু দুজন অনেক আগেই অনুভব করে ফেলেছিল। কপিল দীর্ঘশ্বাস ফেলে বলল, অর্চনা, আমরা বাবার সাথে একদম ঠিক কাজ করিনি। ওনার সাথে কাটানো একটাও খুশির মুহূর্ত আমার মনে পড়ছে না। ওনার শেষ সময়ে উনি আমাদের ওপর কত না জানি রেগেছিলেন, কত কষ্ট পেয়েছেন। আমি একজন ভালো ছেলে হতে পারিনি। এটা শুনে অর্চনার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। যে কোমলতা সে নিজের ভেতরে কোথাও চাপা দিয়ে রেখেছিল আর নিজেকে বলে দিয়েছিল যে আমি কিছু ভুল করিনি, সেই মিথ্যে এখন ভেঙে গিয়েছিল। নীনা ধীরে ধীরে বলল, আমার দ্বারা আর হবে না, আমি যাচ্ছি নিচে, ওনাকে এইসব ফেরত দিয়ে দিতে। মনোজ আটকানোর চেষ্টা করল, দাঁড়াও, কিন্তু তারপর আমাদের ঘর? কপিল মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, ওই ঘরের ওপর আমাদের অধিকার তো আমরা সেদিনই হারিয়ে ফেলেছিলাম, যখন বাবার খেয়াল রাখার বদলে আমরা নিজেদের অহংকার আর অবহেলায় বাঁচতে শুরু করেছিলাম। মনোজ তার কথায় চুপচাপ সায় দিল। কপিল বলল, চলছি নিচে। এখন সময় এসে গেছে যে আমরা আমাদের ভুলের শাস্তি ভোগ করি। অর্চনাও সায় দিল। 4 জন সিঁড়ি দিয়ে নেমে আঙিনায় পৌঁছাল। রামপ্রকাশজি আগে থেকেই সেখানে বসেছিলেন। কি হয়েছে? চিঠি পুরো হয়েছে? দুপুরের খাবার খেতেও এলে না তোমরা? কপিল এগিয়ে গেল আর সব পাতা ওনার হাতে ধরিয়ে দিল। আর হবে না। বাবার কাছে আমাদের মনে রাখার জন্য শুধু খারাপ স্মৃতিই ছেড়ে এসেছিলাম আমরা। আমরা নিজেদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ভুলে গিয়েছিলাম আজ যে সুখ সুবিধে আমরা পেয়েছি তার পেছনে ওনারই হাত। উনি সারা জীবন মেহনত করে সম্পদ আর সম্মান কামিয়ে আমাদের ওপর উজাড় করে দিয়েছেন, কারণ উনি আমাদের ভালোবাসতেন। বদলে ওনারও তো শুধু আমাদের ভালোবাসা দরকার ছিল, কিন্তু আমরা ওনাকে কষ্ট ছাড়া আর কিছুই দিইনি। নীনা আর অর্চনার চোখেও অনুশোচনার জল ছিল। এখন তারা বুঝতে পেরেছে যে বাবা মায়ের শুধু আমাদের সঙ্গ আর সাহারা দরকার হয়, যা ওনাদের শেষ বয়সে ওনাদের জন্য সবথেকে বড় সম্বল হয়। কপিল আরও বলল, আমাদের ক্ষমা করে দিন, আমরা একটা পাতাও ভরতে পারিনি। এখন আপনি আমাদের ঘর আর দোকান ট্রাস্টকে দিয়ে দিতে পারেন। আমরা যাচ্ছি। আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আমরা আজকেও ওই মিথ্যে অহংকারে বাঁচতাম। 4 জন রামপ্রকাশজির সামনে হাত জোর করে ক্ষমা চায় আর ভারী পায়ে ঘর থেকে বেরোতে থাকে। তখনই পেছন থেকে এক গম্ভীর স্থির আওয়াজ ভেসে আসে, দাঁড়াও। সবাই থমকে দাঁড়ায়। রামপ্রকাশজি ধীরে ধীরে এগিয়ে আসেন এবং বলেন, জানি না তোমাদের মধ্যে এই গুণ কোত্থেকে এলো, কিন্তু এতটুকু অবশ্যই জেনে নাও যে তোমাদের বাবা তোমাদের মতো একদম ছিলেন না। তিনি নিজের বড়দের কখনো অপমান করেননি, তাদের কখনো কোনো জিনিসের অভাব হতে দেননি। ওনার মন খুব বড় আর খুব নরম ছিল। তোমাদের বাবা জানতেন যে একদিন ওনার ছেলেদের নিজেদের ভুলের অনুভূতি অবশ্যই হবে। তারপর রামপ্রকাশজি নিজের পকেট থেকে একটা নথি বের করেন, তার ওপর নিজের স্বাক্ষর করে টেবিলের উপর রেখে দেন এবং বলেন, নাও আমার অনুমতি, এখন তোমরা তোমাদের ঘর আর দোকান পেয়ে যাবে। আমি তোমাদের দিয়ে যা করিয়েছি তা কোনো প্রতিশোধ নেওয়ার পরীক্ষা ছিল না, এর আসল উদ্দেশ্য ছিল তোমাদের ভুলের অনুভূতি করানো।
কারণ যেমন আচরণ তোমরা তোমাদের বাবার সাথে করছিলে তেমনই তোমাদের সন্তানরাও ভবিষ্যতে তোমাদের সাথে আর অন্যদের সাথে করবে। অন্তত নিজেদের সন্তানদের এই শিক্ষা দাও যে তারা যেন বড়দের সম্মান করে। অপরিমিত আহ্লাদ সন্তানদের বিগড়ে দেয়। আর হ্যাঁ, এটাও মনে রেখো, তোমাদের বাবা তোমাদের কখনো ঘৃণা করেননি। তিনি তো শুধু যাওয়ার সময় তোমাদের একটা শিক্ষা দিয়ে গেলেন। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি তোমাদের শুধু ভালোই বেঁচেছেন। ওনার তোমাদের নিয়ে কোনো অভিযোগ ছিল না। এটুকু শুনতেই মনোজ আর কপিল যেন ভেঙে গুড়িয়ে গেল। তাদের চোখ দিয়ে জল বইতে লাগল। অর্চনা আর নীনাও হাউ হাউ করে কেঁদে ফেলল। এখন তাদের কাছে সেই সব ছিল যার জন্য তারা গত ২১-২২ দিন ধরে দৌড়াদৌড়ি করছিল। কিন্তু সাথে সাথেই তারা এমন এক বাস্তবের থাপ্পড় খেয়েছিল যার সামনে এখন ঘর আর জমি সম্পত্তির কোনো মানেই রইল না। ওনাদের কাছে নিজের বাবার কাছে বলার জন্যে এবার অনেক কিছু ছিল, কিন্তু শোনার জন্য বাবা এখন আর এই পৃথিবীতে ছিলেন না। সেদিন ওনাদের সামনে সবকিছু থাকা সত্ত্বেও ওনাদের কাছে শুধু অনুশোচনা আর এক না ভরার মতো কষ্ট থেকে গিয়েছিল। বন্ধুরা, আমরা সবাই জীবনে নিজেদের কাজ, নিজেদের স্বপ্ন, নিজেদের সুখ সুবিধার পেছনে ছুটতে ছুটতে কখনো কখনো সেই মানুষদের ভুলে যাই যারা আমাদের কথা বলতে শিখিয়েছে, চলতে শিখিয়েছে আর পড়ে গিয়ে উঠে দাঁড়াতে শিখিয়েছে। বাবা মায়ের থেকে বড় কোনো বরদান নেই, আর ওনাদের দোয়ার থেকে বড় কোনো সাহারা নেই। ধন সম্পদ, ঘর, দোকান এসব সময়ের সাথে সাথে বদলে যায়, কিন্তু একজন বাবা মায়ের ভালোবাসা সবসময় একই থাকে, শেষ নিঃশ্বাস পর্যন্ত। ভুলবেন না, আজ আপনারা আপনাদের বড়দের সাথে যা করবেন, কাল আপনাদের সন্তানরা আপনাদের সাথেই তাই করবে। কারণ সম্মান আর ভালোবাসা এটা বাবা মায়ের থেকে শুরু হয়ে বাবা মাই শেষ হয়। তো বন্ধুরা, যতক্ষণ সময় আছে নিজেদের বাবা মায়ের হাত ধরে নিন, নয়তো একদিন ওই হাতটা ছেড়ে যাবে আর তারপর পুরো পৃথিবীর সম্পদ দিয়েও ওই শূন্যতা ভরতে পারবেন না। আপনাদের কি মনে হয়, মনোরামজি যা করেছিলেন তা কি ঠিক ছিল? আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন। আপনাদের ভাবনা আমাদের কাছে গুরুত্ব রাখে। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হচ্ছে এমনই এক আকর্ষণীয় গল্পে। ততক্ষণ পর্যন্ত নিজের আর আপনজনদের খেয়াল রাখুন। ধন্যবাদ।